চলেন। চলো। নিমাই কাকা কেমন আছো? হ্যাঁ রে বকুল, অনেকদিন পর এলি। তুই কেমন আছিস? আর সবাই কেমন আছে? আছে, সবাই মোটামুটি ভালোই আছে। আচ্ছা বলছি যে তোমার ওই যে স্পেশাল যেই চাটা তুমি বানাও না, বেশ মালাই টালাই দিয়ে, ওইটা আমাদেরকে খাওয়াবে আজকে? সেই চা তো অনেক দাম বলে খেতিস না, আজ আবার কি হলো? হ্যাঁ, আজকে আমাদের স্পেশাল চা খেতে হবে, কারণ উনি তো এসব সাধারণ চা ঠিক পছন্দ করবেন না, তাই। এক্ষুনি দিচ্ছি। বকুল, আপনি ওনাকে এত ভালো করে চিনলেন কি করে? বারাসাতের লোক নাকি? আসলে কি হতো, আমরা যখন কোনো কাজে কলকাতায় আসতাম, মানে কাউকে রক্ত দেওয়ানোর জন্যে বা হাসপাতালের কোনো কাজে বা ওষুধ টষুধ কিনতে বা অন্য যে কোনো কাজে, এবার কি হতো, সারাদিন ধরে ঘুরতাম ফিরতাম, কাজ করতাম, কিছু খাওয়া দাওয়া হতো না। তো ফিরতাম যখন, তখনই কাকার দোকানে আসতাম। কাকা আমাদের চা করে খাওয়াতো, আর তার সঙ্গে ডিম পাউরুটি। আমাদের যে কি মজা লাগতো না খেতে। কাকা তো মাঝে মাঝে এসে আমাদের সঙ্গে গল্পও করতো। আমরা তো নিমাই কাকার মেয়ের বিয়েতেও গেছিলাম। আচ্ছা কাকা, তোমার বাড়ির সকলে ভালো আছে? আচ্ছা তোমার মেয়ে কেমন চলছে, ওর সংসার? তোদের দয়াতে আমার মেয়ে সুখেই আছে রে বকুল। তোরা আমাকে সাহায্য না করলে মেয়েটাকে বিয়েই দিতে পারতাম না। তুমি এভাবে কেন বলছো গো? আমি তো তোমাকে কাকা বলে ডেকেছি, তাহলে আমি তো তোমার মেয়েরই মতো, আর তোমার মেয়ে তো আমার বোনের মতো, তাই না? মায়ের পেটের ভাই বোনেরা এতটা করে না যতটা তোরা আমার মেয়ের জন্য করেছিস। আমি গরিব মানুষ, তোদের জন্য তো কিছুই করতে পারলাম না। আচ্ছা বেশ, আজ আমার জন্মদিন, তুমি দুহাত ভরে আমাকে আজকে আশীর্বাদ করে দাও, তাহলেই হবে। তুই সুখী হ মা, তুই সুখী হ। নে চাটা খা। খা। পারবো না। ও মা, কেন দাম নেবে না কেন? মা বকুল, আজ তোর জন্মদিন, এই গরিব বাবা 2 কাপ চাও কি খাওয়াতে পারবে না? না না, ওটাকে আমি নিতে পারবো না। এটা রাখুন আপনি। না প্লিজ নিন। এদের বিপদের সময় আপনি এদের অনেক সাহায্য করেছেন, খাবার খাইয়েছেন, এটাকে উপহার হিসেবে নিন না। আমি বলছি আপনি এটা রাখুন নিমাই কাকা, প্লিজ। নিমাই কাকা, উনি যখন এত করে বলছেন, নাও না, নাও নাও নাও। আমরা আসি এবার। সত্যি বকুল, মানুষ আপনাকে কত ভালোবাসে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনি না মানুষটা তৈরি হয়েছেন ভালোবাসার জন্য। আসলে এরা গরিব মানুষ, এদের সঙ্গে একটু হেসে কথা বললেই এরা খুব আপন করে নেয়, ভালোবেসে নেয়। এই রে, কুণাল না থাকলে তো বারাসাতের বাড়িটাও দখল করা হবে না। সর্বনাশ। এই
শোনো না, দেখো, বলছি তুমি যদি চলে যাও তাহলে ওই বারাসাতের বাড়িটা, ওটা তো আমাদের নামে করা স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে বেবি। তুমি কেন এরকম? ও বুঝেছি, কতই বা দাম হবে বাড়িটার, 50-60 লাখ টাকা। তাই তুমি ইন্টারেস্ট পাচ্ছ না, তাই না? তোমার কাছে তো ওইটুকু টাকা কিছুই না। 50-60 লাখ? চৌমাথার কাছে বাড়ি, তা আবার দোতলা, পিছনে আবার অতটা জায়গা পড়ে আছে, সেখানে আবার কিছু লোক ভাড়াও থাকে, আবার তারা ঠিকঠাক সময় ভাড়াটারাও দেয় না। 3-4 কোটি তো হবে, বেশিও হতে পারে। বাবা বেবি, তুমি তো আমার বাড়ির সম্বন্ধে সবকিছু জানো দেখছি। বলো না বলো না বলো না, কবে নিলে গো এত খোঁজ? নাটক করছো কেন? সেদিনই তো তোমাকে বললাম যে আগে 2জন লোক পাঠিয়ে মাপজোক নিয়েছি। বাবা, আমি কোনো কাজই পাই না। তুমি তো আমার একটাই কথা ধরে বসে আছো বেবি। আচ্ছা ঠিক আছে, যদি তোমার কথাটাই ঠিক হয়, মানে ওই বারাসাতের বাড়িটা, ওটা যদি 3-4 কোটি টাকা দাম হয়, তাহলে তো আমরা প্রত্যেকে 1.5 থেকে 2 কোটি টাকা করে পাবো। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না কোনো। কিন্তু তুমি তো বলছো এই সব কিছু ছেড়ে, এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। প্লিজ যেও না। কি আর করবো এসব কথা শুনে? হাত খরচের জন্য জবাব দিতে হয়। কোথায় যাব, কি করব, কার সাথে কথা বলবো, সবকিছু তোমাকে উত্তর দিতে হবে, তাও সময় সময়। এই বয়স ভালো লাগে না। এ থেকে দিন আনা দিন খাওয়াই ভালো, দিনের শেষে শান্তি তো পাবো। আচ্ছা বাবা, বেশ। আমি যদি বলি এবার থেকে তোমাকে আর কোনো জবাব দিতে হবে না, তাহলে তাহলে যাবে না তো বাড়ি ছেড়ে? আই প্রমিস বেবি, আজকের পর থেকে আমি আর কোনো কিচ্ছু জানতে চাইবো না। তুমি থাকবে তোমার মতো। আর তাছাড়া দেখো, বারাসাতের বাড়িটা পুরোটা আমাদের নামে করতে গেলে তোমার মতোই তো একজন বুদ্ধিমান লোকের দরকার, কি বলো? যাক, বাড়ি ছেড়ে যাওয়ার টোপটা ভালোই কাজে লাগিয়েছি তাহলে। বলো, তোমার মাথায় কি চলছে? ভাবছি কাল তুমি আর আমি বারাসাত যাব। মানে মানে আবার কি? আরে বাবা, ওই বাড়িটা হাতাতে গেলে মার ঠাম্মিকে তো হাতে রাখা দরকার নাকি? তোর জন্য বাবার সাথে যাওয়ার কি দরকার? দরকার আছে বেবি, দরকার আছে। কাল বকুলের জন্মদিন, আর মা ঠাম্মির কাছে ভালো সাজার এটাই তো সবচেয়ে বড় সুযোগ। চলুন, এখানে আমরা এখন লস্যি খাবো। এখানে পৃথিবীর শ্রেষ্ঠ লস্যি পাওয়া যায়, তাই না? 2টো লস্যি দাও। ভালো আছো তো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, এই নাও, এই নাও। চুমুক দিন। ভালো না? এই দোকানদারও আপনার চেনা? হ্যাঁ, কুশলদা খুব সৎ মানুষ, জানেন? মানে মানুষ সৎ পথে থাকলে যে কত উন্নতি করতে পারে জীবনে, কুশলদা হচ্ছে তার উদাহরণ। আপনার তো দেখছি শহর জুড়ে আত্মীয় স্বজন রয়েছে। হ্যাঁ, মানে বলা হয় যে রক্তের সম্পর্ক থাকলে তবেই সে আত্মীয় হয়, কিন্তু আমার তো মনে হয় আত্মার সম্পর্ক থাকলেও সেও আমাদের আত্মীয়। আমার এদের সাথে রোজ রোজ দেখা হয় না ঠিকই, কিন্তু আমি জানি এরা আমাকে খুব ভালোবাসে, আর আমিও এদের খুব ভালোবাসি। বাহ, আত্মার সম্পর্ক থাকলে আত্মীয় হয়, ভারী সুন্দর করে বললেন তো কথাটা। আচ্ছা এবার বলুন, রাতের কলকাতা আপনার কেমন লাগলো? জাস্ট অসাধারণ।
প্রেমে পড়ে গেছি। আপনার সঙ্গে এখানে না এলে তো বুঝতেই পারতাম না যে কলকাতার ভেতরেও আরেকটা কলকাতা আছে। কি বলছেন বুঝতে পারছি না। হ্যাপি বার্থডে। এ বাবা, আজকেও আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল। আজকে তো আপনার জন্মদিন, আজকে আপনার সব ছাড় আছে। বকুল, কাল রাতে আপনার সঙ্গে বেরিয়ে আমার যে কি আনন্দ হয়েছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে এভাবে ঘোরার এক্সপিরিয়েন্স প্রথম। রিয়েলি ওয়ান্ডারফুল। না না, ওয়ান্ডারফুল না, ওয়ান্ডারফুল থেকে অনেক বেশি কিছু। আমি না আপনাকে ভাষায় বোঝাতে পারছি না আমি কি বলতে চাইছি বলুন তো। এই যে ছোট ছোট অতি সাধারণ জিনিসের মধ্যেও যে এত অসাধারণ আনন্দ থাকতে পারে সেটা আমি আগে কোনোদিনও বুঝিনি। থ্যাংক ইউ। কাল রাতটা আমার সারা জীবন মনে থাকবে। আমারও। মানে আমি তো কলকাতার এই রূপ এর আগে অনেকবার দেখেছি, কিন্তু কালকে কি মনে হচ্ছিল জানেন? কি? আমার মনে হচ্ছিল যে আমি আমার খুব প্রিয় কেউ, মানে খুব কাছের কারোর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। মানে ধরুন, সারাদিন পরে অনেক পরিশ্রম, অনেক ক্লান্তির পর বেশ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু গল্প করার সুযোগ পেয়েছি না। আমার কি মনে হয় জানেন তো, যে দিনের কলকাতার থেকে না রাতের কলকাতা অনেকটা কাছের, অনেক আপন। কি সুন্দর বললেন। সৌরভ, এই সৌরভ, কিরকম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দেখো, লজ্জাও নেই। দাঁড়া, তোমার ঘুম আমি বের করছি। আরে কি হয়েছে, এরকম ভাবে ডাকাডাকি করছো কেন? ও ডাকবো না তো কি, যখন সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে তখন ডাকবো। সকাল সকাল কি ভুলভাল বলছো রোশনি? ভুলভাল বলছি আমি? তুমি তো নাকে তেল দিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছ, আর ওদিকে যে বাড়ি শুদ্ধ সবাই, এমনকি তোমার ছেলেও রাত জেগে বকুলের জন্মদিন সেলিব্রেট করছে। বাড়িতে এত হই হুল্লোড়ে আমার পর্যন্ত ঘুম ভেঙে গেল, আর উনি জেগে সেই ঘুমাচ্ছে। আচ্ছা, বকুলের জন্মদিন, ভালো কথা তো। আমি কি ভাবছি জানেন, এবার থেকে ডায়েরি লিখব। এই যে সুন্দর মুহূর্তগুলো আমি ভুলতে চাই না। বহু বছর পর যখন এই ডায়েরির পাতাগুলো উল্টাবো তখন মনে হবে আবার সেই মুহূর্তগুলো উপভোগ করছি। মজা হবে না? মানে হয়তো ততদিনে আমরা কয়েকটা মুহূর্ত ভুলে গেছি, ডায়েরিটা পড়লে আবার সেই মুহূর্তগুলো মনে করতে পারবো। মনে হবে আবার নতুন করে কাটাচ্ছি সেই মুহূর্তগুলো, তাই না? আর শুনুন, প্রত্যেক বছর আপনার জন্মদিনে আমরা রাতের কলকাতা ঘুরব, আর তারপর আমি আমার ডায়েরিতে আমার অভিজ্ঞতাগুলো লিখব। কেমন? আমি একটু ওয়াশরুম থেকে আসছি।
প্রতি বছর জন্মদিনে আপনি থাকবেন আমার সঙ্গে? ধুর, যেটা জীবনে পাওয়ারই নয় সেটা নিয়ে কেন যে এত ভাবি। বরং জীবনে যেটা করতে চাই সেই দিকেই আমার মন দেওয়া উচিত। তাহলে বকুলের জন্মদিনে কি গিফট দিচ্ছ বকুলকে? 20। আমার মাথা খারাপ হয়ে গেছে না যে আমি ওকে গিফট দিতে যাব? এই ভুলটাই তো তুমি বারবার করো রোশনি। বাড়ির সবাই বকুলকে খুব ভালোবাসে, তো বাড়ির সবার কাছাকাছি যাওয়ার জন্য বকুলকে ভালোবাসতে হবে যে। আমি বকুলকে ভালোবাসবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সত্যিকারে ভালোবাসতে বলছি না, কিন্তু অভিনয় তো করতে পারো ভালোবাসার। এতে আমাদের লাভ রোশনি, আমাদের। তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না, বাড়ির সবার কাছাকাছি তুমি যত যেতে পারবে, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটা নজর রাখতে পারবে। আর এদিকে ব্যবসায় তো আমি অলরেডি ঢুকেই গেছি। আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমার বর কত বড় খেলোয়াড়। আপনার এই রূপটা তো আমার কাছে একদম নতুন। মানে পুজো পাঠ করতে তো দেখিনি কখনো আগে। করি না তো। আমার তো মানে পুজো পাঠ সম্পর্কে কোনো সেরকম জ্ঞানও নেই। দেখো, আমার বক্তব্যটা হচ্ছে যে আমি যদি ভক্তি নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাহলে আমার যদি পুজো পাঠ করতে গিয়ে একটু একটু ভুল হয়, তাহলে ঠাকুর সেটা ক্ষমা করে দেবেন, পাপ দেবেন না। ঠিক বলেছি? একদম ঠিক। আমি প্রতি বছর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এই যে তুমি আমাকে আমার জীবনের আলো দেখিয়েছো, এই আলোটা যেন সব সময় আমার জীবনকে আরো উজ্জ্বল করে। আর আমার কাছের মানুষ যারা আছে তাদের যেন খুব ভালো রাখে। কারণ আমার আশেপাশের মানুষরা ভালো না থাকলে যে আমি ভালো থাকতে পারবো না।